সার্টিফিকেট 15,000 টাকার ক্যাশ ডিবিটি পাচ্ছে। পরবর্তী লিপা আক্তার 2024-25 মাধ্যমিকে শালকড়া ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে উদয়পুর থেকে। একটা জোরে করতালি প্লিজ, পুট ইউর হ্যান্ডস টুগেদার। আপনাদের করতালি উৎসাহ বাড়াবে আমাদের ছাত্রীদেরকে। লিপা আক্তার মাধ্যমিকে শালকড়া ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে। পরবর্তী প্রাপক শেহনাজ শরীফ। শেহনাজ শরীফ বেগম রোকেয়া গোল্ড মেডেল অ্যাওয়ার্ড গার্লস দেওয়া হচ্ছে এই 4 জন মেয়েদেরকে। 2024-25 উচ্চ মাধ্যমিকে নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল কৈলাসহর থেকে গোল্ড মেডেল এন্ড সার্টিফিকেট 15,000 টাকার ক্যাশ ডিবিটির মাধ্যমে প্রদান করা হবে। অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল মেরিট অ্যাওয়ার্ড। প্লিজ কাম অন স্টেজ সানিয়া মীর, তানিয়া আক্তার, আব্দুল রেহান, সালমা বেগম, সানিয়া আক্তার, মোহাম্মদ ফতাহার হোসেন, রাজিয়া সুলতানা, ইমরানা বেগম। চলে আসুন। মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল মেরিট অ্যাওয়ার্ড 2023-24 মাধ্যমিকে এমটিবি গার্লস এইচএস স্কুল সদর থেকে, মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুল থেকে মাধ্যমিকে 23-24 সানিয়া মীরকে এই সম্মান দেওয়া হচ্ছে সার্টিফিকেটের মধ্য দিয়ে। 2,500 টাকা আমরা পেমেন্ট করব ডিবিটির মাধ্যমে। একটা জোরে করতালি। সদর থেকে মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুল থেকে মাধ্যমিকে সানিয়া মীর, ওনাকে সম্মান প্রদান করছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। পরবর্তী তানিয়া আক্তার। পরবর্তী আপনি চলে আসুন। পরবর্তী রয়েছে আব্দুল রেহান, প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে। আচ্ছা, আব্দুল রেহানের মা এসেছেন সেই সম্মানটা নেওয়ার জন্য, প্রস্তুত থাকুন। তানিয়া আক্তার মাধ্যমিকে বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুল থেকে সার্টিফিকেট প্রাপক। পরবর্তী প্রাপক আব্দুল রেহানের মা এসেছে। একটা করতালি আব্দুল রেহানের জন্য। পটাক্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল সদর থেকে 2023-24 উচ্চ মাধ্যমিকে তাকে সম্মান জানানো হচ্ছে সার্টিফিকেটের মধ্য দিয়ে এবং 3,500 টাকার ডিবিটি পেমেন্ট করা হবে। আব্দুল রেহানের মা সেটা পেয়েছেন। পরবর্তী প্রাপক সালমা বেগম। সালমা বেগম 2023-24 উচ্চ মাধ্যমিকে রমেশ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল উদয়পুর, রমেশ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে সালমা বেগম, জোরে করতালি, 23-24 সার্টিফিকেট পাচ্ছে, সাথে 3,500 টাকার ডিবিটি পেমেন্ট পাবে। পরবর্তী প্রাপক সানিয়া আক্তার 2024-25 মাধ্যমিকে সানিয়া আক্তারের জন্য একটা জোরে করতালি। শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে সদর থেকে সার্টিফিকেট প্রাপক আমাদের সানিয়া আক্তার। 2,500 টাকার ডিবিটি পাবে। অবশ্যই সম্মানগুলো তুলে দিচ্ছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং সকল সম্মানীয় অতিথিরা সঙ্গে রয়েছেন। পরবর্তী প্রাপক মোহাম্মদ ফতাহার হোসেন। ফতাহার হোসেন 2024-25 মাধ্যমিকে বোচং বয়েজ এইচএস স্কুল থেকে সদর থেকে সার্টিফিকেট প্রাপক, শংসাপত্র পাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত। করতালিটা একটু কম হচ্ছে, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। মোহাম্মদ ফতাহার হোসেন। পরবর্তী প্রাপক রাজিয়া সুলতানা 2024-25 উচ্চ মাধ্যমিকে মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুল থেকে সদর থেকে শংসাপত্র পাচ্ছে। অবশ্যই সম্মানগুলো তুলে দিচ্ছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধান অতিথি মহোদয়। রাজিয়া সুলতানের পর ইমরানা বেগম 2024-25 উচ্চ মাধ্যমিকে বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুল থেকে এই শংসাপত্র পাচ্ছে। একটা জোরে করতালি। আমরা সর্বমোট 13 জন মেরিট অ্যাওয়ার্ড প্রদান করলাম আজকের এই বিভিন্ন ক্যাটাগরিতে। পরবর্তী প্রাপকদের আমরা ডেকে নিচ্ছি। পরবর্তী আমরা দেব one-time financial support for pursuing different professional courses during academic year 2025-26. আমি ডেকে নিচ্ছি তানভীর আহমেদ। The course is dental surgery. Nasmi Akhtar, Nasima Akhtar for MBBS, Mojana Khatun for B.Ed, Tamanna Akhtar for BHD, and Sahil Ahmed, BTech in Computer Science and Engineering. প্রথমে পাচ্ছেন তানভীর আহমেদ, বাবার নাম শরীফ মিয়া, ফর ডেন্টাল সার্জারির জন্য। একটা জোরে করতালি। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হসপিটাল সেই ইনস্টিটিউট থেকে এই কোর্সের জন্য তাকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে ডিবিটি চেক এবং আমরা ডেমো চেকের মধ্য দিয়ে সেটা প্রদান করেছি। 50,000 টাকার ডেমো চেক প্রদান করা হচ্ছে। পরবর্তী প্রাপক নাসিমা আক্তার। নাসিমা আক্তার
পরবর্তী প্রাপক এমডি আলাউদ্দিন বাবা নাসিমা আক্তার এমবিবিএস এর জন্য জোরে করতালি 50,000 টাকার ডেমো চেক প্রদান করা হচ্ছে। একটা জোরে করতালি এই বিভিন্ন কোর্সের জন্য তাদেরকে এই সম্মান জানানো হচ্ছে আজকের এই মঞ্চে। পরবর্তী প্রাপক রোবোজা খাতুন। আমি ডেকে নেব এক এক করে রোবোজা খাতুন, তামান্না আক্তার এবং সাহিল আহমেদকে একই সঙ্গে। ঠিক আছে। পরবর্তী আমাদের এই এককালীন আর্থিক সহযোগিতা এখন আমরা চলে যাচ্ছি ডিস্ট্রিবিউশন এডুকেশন অ্যান্ড টার্ম লোন থ্রু ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আমি মঞ্চে ডেকে নেব এক এক করে। প্রথমে আসছেন তঞ্জিমা ইসলাম আখি, ওনার মা এসেছেন। তঞ্জিমা ইসলাম আখির মা, আপনি চলে আসুন। বাকিদেরকে আমি ডেকে নিচ্ছি, যদি উপস্থিত থাকেন চলে আসেন। সোহেল আক্তার হোসেন, তাদেরকে দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকার ডেমো চেক দেওয়া হচ্ছে। একটা জোরে করতালি ফর এডুকেশন লোনের জন্য, শিক্ষার জন্য দেওয়া হচ্ছে। তঞ্জিমা ইসলাম আখির মা সেই সম্মানটা নিয়ে গেছেন 1 লক্ষ টাকার লোন পড়াশোনার জন্য। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আমরা শুধু পড়াশোনা নয়, আমরা তার পাশাপাশি ছোট ব্যবসার জন্য কিন্তু আমরা লোন দিয়ে থাকি। পরবর্তী প্রাপক রায়হানা বেগম। রায়হানা বেগম চলে আসুন। রায়হানা বেগম, আপনি চলে আসুন। সংখ্যালঘু কল্যাণ দপ্তর শুধুমাত্র শিক্ষা নয়, ব্যবসার জন্য যে সহযোগিতা করে থাকেন, আমরা রেহানা বেগমের হাতে সেটা তুলে দিচ্ছি। ডেমো চেকের মধ্য দিয়ে অর্থ রাশি প্রদান করা হচ্ছে। একটা জোরে করতালি। আমি ডেকে নিচ্ছি মোহনপুর হাই স্কুল, নগর এইচএস স্কুল, যুবরাজনগর কলোনি গার্লস এইচএস স্কুল এবং রাজনগর এইচএস স্কুল ওয়েস্ট ত্রিপুরা থেকে, ধলাই থেকে মোহনপুর হাই স্কুল এবং সিপাহীজলা থেকে নগর এইচএস স্কুল, ঊনকোটি থেকে যুবরাজনগর কলোনি গার্লস এইচএস স্কুল, ওয়েস্ট ত্রিপুরা থেকে রাজনগর এইচএস স্কুল। আউটডোর স্পোর্টস আইটেম ওনারা পাবেন, একই সঙ্গে তাদেরকে প্রদান করা হচ্ছে এই বিশাল বড় স্পোর্টস কিট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। অবশ্যই সেটা করবেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং সকল সম্মানীয় অতিথিরা একই সঙ্গে এটা প্রদান করছেন। একটা জোরে করতালি ফর স্পোর্টস কিট ডিস্ট্রিবিউশন। আমরা ধলাই ডিস্ট্রিক্ট, সিপাহীজলা, ঊনকোটি, ওয়েস্ট ত্রিপুরাকে প্রদান করছি এই স্পোর্টস কিট। অসংখ্য ধন্যবাদ। আমরা সম্মান শংসাপত্র পুরস্কার প্রদান সম্পন্ন করলাম। আপনারা জেনে খুব আনন্দিত হবেন, আমাদের এই স্পোর্টস কিটে কিন্তু আরো নাম রয়েছে, আপনারা অবশ্যই সেটা সংগ্রহ করবেন পরবর্তী সময়। গোমতী রয়েছে, খোয়াই রয়েছে, নর্থ ত্রিপুরা রয়েছে, সাউথ ত্রিপুরা রয়েছে, ঊনকোটি থেকে 2টো স্কুলের নাম রয়েছে, ওয়েস্ট ত্রিপুরা থেকে 3টি স্কুল। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রধান অতিথি উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং সকল সম্মানীয় অতিথিদেরকে মূল্যবান সময় দিয়ে আমাদের এই সুন্দর প্রাইজ গিভিং সেরেমনিকে আলোক উজ্জ্বল করার জন্য। এভাবেই সংখ্যালঘু কল্যাণ দপ্তর সকলকে সাথে নিয়ে, সকলকে এগিয়ে নিয়ে বিকাশের পথে এগিয়ে যাচ্ছে। এবার এতক্ষণ আপনারা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, আমাদের প্রধান অতিথি উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার মূল্যবান কথা ও শব্দে আমাদের সমৃদ্ধ করে তুলবেন। একটা জোরে করতালি আপনাদের সকলের কাছ থেকে চাইছি।
সবাইকে নমস্কার। আজকে প্রজ্ঞা ভবনে আমরা সবাই একত্রিত হয়েছি এবং যে ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে আমরা সবাই এখানে এসেছি, ত্রিপুরা সরকারের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের উদ্যোগে যে এখানের আজকের প্রোগ্রাম, যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে। এখন একটু আগে আমরা সেই যারা একাডেমিক এক্সিলেন্স স্টুডেন্টরা এবং অন্যান্য ব্যবসার খাতিরও যাদেরকে এখানে আমরা পুরস্কৃত বা সাহায্য করা হয়েছে দপ্তর থেকে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি গেস্ট অফ অনার, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মাইনরিটি ওয়েলফেয়ার এবং কোঅপারেশন এবং অন্যান্য দপ্তরের শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। উনি বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন কি ওই ডিপার্টমেন্ট থেকে যারা মাইনরিটিটা আছেন ত্রিপুরাতে তাদের জন্য কি করা হচ্ছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মাইনরিটি দপ্তর আছে সেখান থেকেও কোঅপারেশনের মাধ্যমে কি সাহায্য পাচ্ছেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা এখানে করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট তোফাজ্জল হোসেন মহোদয়, যিনি আমাদের যে পবিত্র বিধানসভার বিধায়ক। এখানে উপস্থিত আছেন অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ মুবাসসর আলী, মোহাম্মদ জসিমউদ্দিন অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কোঅপারেশন লিমিটেড। তাছাড়া এখানে উপস্থিত আছেন শাহ আলম, যিনি অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা স্টেট হজ কমিটি, এবং মঞ্চে প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী শ্রী বিল্লাল মিয়া মহোদয়। তাছাড়া আজকের যিনি এখানে সভাপতিত্বে দায়িত্বে আছেন তথা যিনি এখানে আজকে স্বাগত ভাষণ রেখেছেন, সেক্রেটারি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী তাপস রায় মহোদয়। এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী নির্মল অধিকারী। তাছাড়া এখানে যারা মাইনরিটি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত, এবং যারা অভিভাবকগণ এখানে উপস্থিত, এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে যারা স্টুডেন্টরা এখানে এসছেন, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবং মাইনরিটি কল্যাণ দপ্তরের বা অন্যান্য দপ্তরের যারা অফিসার্স থেকে শুরু করে অন্যান্য কর্মচারীবৃন্দ এবং প্রিয় সাংবাদিকরা, সবাইকে আমি আন্তরিকভাবে এখানে উপস্থিত থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং একটু আগে আমাকে বলা হলো প্রায় 2-3 বছর ধরে এই প্রোগ্রাম যে কোনো কারণেই হোক সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো এই প্রোগ্রাম তো দরকার, খুব নিড অফ দ্য আওয়ার আমার মনে হয় যে এবার যখন বেটার লেট দ্যান নেভার, একবারে না হওয়াটা ঠিক না। কারণ এতে করে কিন্তু যে মাইনরিটি যারা আছেন এখানে, মাইনরিটি বলতে আমরা কিন্তু অনেক সময় খালি একটা বিশেষ সম্প্রদায়কেই ভাবি, কিন্তু আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন যে এখানে মাইনরিটিরা হচ্ছেন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এবং জৈন। যে ওনাদের সাথেও কিন্তু একটা যোগাযোগের একটা সুযোগ হয়। পুরস্কৃত করা হয়েছে, ঠিক আছে, পুরস্কৃত করা হবে, তাদেরকে অনুপ্রেরণার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এগুলো করতেই হয়। কিন্তু অনেক জিনিস যেগুলো এইভাবে উপস্থিতির মাধ্যমে আমরা যখন আলোচনা করি, তাহলে কিন্তু অনেক জিনিস যেগুলো আমরা অনেক সময় জানিও না, সেই অজানাগুলো কিন্তু জানা হয়ে যায়। তো আজকে আমার পূর্ববর্তী বক্তারা মানে মোটামুটি সব কথা এখানে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি
যখন কথাগুলোর যে খুব গুরুত্ব, সেটা কিন্তু আজকের দিনে আমরা ভারত যেভাবে আবার শ্রেষ্ঠ সভায় আসন নিচ্ছে, সেটা শুধু কথায় কথায় নয়, সেটা একমাত্র সম্ভব হয়েছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। এটা অনেকে বুঝতে চায় না, অনেকে বোঝানোর জন্য যখন প্রচেষ্টা হয়, চেষ্টা করা হয়, কোথাও না কোথার থেকে দেখা যায় এর মধ্যে একটা বাধা দানেরও চেষ্টা থাকে। আমাদের স্ট্যান্ড ক্লিয়ার কীরকম, যে ভারতবর্ষে যারা আছে, ভারতবর্ষে যেই ব্যক্তি ভারতীয়, তাদের ওয়েলফেয়ার আমাদের চিন্তা করতে হবে। যারা ভারতীয় না তাদের জন্য আমাদের চিন্তার বিষয় না। এবং এটা নিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের মধ্যে একটা বিভ্রান্তের সৃষ্টি হয়। আমার মনে আছে এখানে বক্সনগরের যিনি মাননীয় বিধায়ক মহোদয় রয়েছেন, যখন বক্সনগরের ইলেকশনের সময় আমি সেখানে প্রায় 13 থেকে 14 বার আমি গেছি। আমি বিভিন্ন জায়গায় আমি ঢুকেছি, কথা বলেছি। এবং ত্রিপুরার ইতিহাসে এই বক্সনগরে আপনারা সবাই জানেন বেশিরভাগই একটা বিশেষ শ্রেণী যারা আছেন সংখ্যালঘু, যতগুলো আমি সংখ্যালঘু বললাম তার মধ্যে একটা বিশেষ সংখ্যালঘু সবচেয়ে বেশি ওখানে। কিন্তু এই যে 1-to-1 কথা বলা, এই কথা বলার পরে এই যে ইতিহাস আমি বললাম, যে আমরা একটা বিরাট কিন্তু জয় সেখানে আমরা পেয়েছি। এবং এইভাবেই কিন্তু মানুষের ইলেকশন তো থাকবে, ইলেকশনের মাধ্যমে কিন্তু একটা বিশেষ যে একটা কথা চলে আসে যে মানুষের আস্থা আছে কিনা, এটা কিন্তু অনেকটা পরীক্ষা দেওয়ার মতো। রেজাল্ট মানে সারা বছর কি কি করলেন, আমরা কি করলাম, তার রেজাল্ট সেই পরীক্ষার মাধ্যমে সেটা চলে আসে। অর্থাৎ সে বিশ্বাস আছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর, সে বিশ্বাস আছেন। আপনারা দেখেছেন 3 তালাক কত বড় ইস্যু ছিল, মহিলারা এখানে আছেন। যে অ্যাবলিশন অফ ট্রিপল তালাক, কত নেতা এলো, কত প্রধানমন্ত্রী এলো, কেউ ভয়েও হাত দেয়নি। যে বিষয় আমাদের পার্শ্ববর্তী যে মুসলিম কান্ট্রি আছে, বাংলাদেশে নেই, পাকিস্তানে নেই, এরকম অনেক মুসলিম কান্ট্রিতে নেই, অথচ ভারতবর্ষে আছে। এটার মধ্যে হাত দিলে বিপদ। এবং যেভাবে আমাদের মহিলারা যেভাবে নির্যাতিত হয়েছে এতদিন ধরে, সেখানে হাত দেওয়া যে পুরুষতান্ত্রিক যে একটা বিষয়, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি সাহস করে এবং বলেছে ভারতবর্ষে কিন্তু রায়ট হয়ে যাবে, এখানে মানে ভারতবর্ষে টিকবে কি না, কিন্তু কোথায় কিছুই হলো না, সেটা তো করলো। এবং আজকে আমরা 50% মহিলা যদি আমরা পপুলেশনের দেখি, সেটা যে ধর্মেরই হোক যাই হোক, অ্যাজ এ হোল 50%, তারা কিন্তু আজকে তাদের রাইটসটা খুঁজে পেয়েছে। ইভেন যদি কোনো কারণে ডিভোর্স বি হয়, তারপরে কিন্তু তার যে ভরণ পোষণের দায়িত্বই এই যে এর মধ্যে কিন্তু চলে এসছে। 370 ধারা 35A অ্যাবলিশন হলো জম্মু অ্যান্ড কাশ্মীর, আপনারা সবাই জানেন। এই নিয়েও কিন্তু কত রকমের কথা, যে ভারতবর্ষ টিকবে না। ওখানকার যারা মহিলারা আছেন, তারা যদি বাইরে বিয়ে করেন, তাহলে তার যে পৈতৃক সম্পত্তির থেকে সে তার যে রাইট সেটা হারাবে। কিন্তু কোথায়, কিছুই হয়নি, অ্যাবলিশন তো হলো। তো সত্যের পথে যদি আমরা চলি, সত্য কথা যদি আর স্পষ্টতার সাথে যদি কথা বলি, আমরা দেখেছি এইগুলো কিন্তু আলটিমেটলি প্রথম একটু সমস্যা হয়, অনেকের এটা কনফিউশন থাকে, কিন্তু সেগুলো কিন্তু আলটিমেটলি মানুষ বুঝে। আর মাননীয় প্রধানমন্ত্রী যে এমন কাজ করেও না, যে কাজগুলো এন্টি পিপল, প্রো পিপল, সে যে সম্প্রদায়েরই হোক, সেই সম্প্রদায়ের জন্যই কাজটা করে। আজকে আপনারা ভাবুন, যারা এই মহিলারা আছে
কত আশীর্বাদ করবে মাননীয় প্রধানমন্ত্রীজি। এটা বিশাল একটা বিষয় যে যেভাবে ওনাদেরকে প্রোটেক্ট করেছে মাননীয় প্রধানমন্ত্রীজি, এটা সোশিয়াল যেটা চেঞ্জ, এটা রিফর্ম, স্বাধীনতার পরে কেউ একটা সাহসই করেনি, সেটা আজকে হওয়ার সুবিধা। আজকে কিন্তু তার যে মুসলিম উইমেন যে প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট 2019, একটা বিরাট বিষয়, যেটা আমি বলবো যে এটা আনকনস্টিটিউশনাল। এটা অর্ডিন্যান্স করে, আগে যে করেছিল অর্ডিন্যান্সের পরিবর্তে সেটাকে আইনে পরিণত করা হয়েছে। তো আজকে আমরা তার সুফল পাচ্ছি। আমরা ওয়াকফ বিলের কথা আমরা জানি, 2025-এ ওয়াকফ বিল নিয়ে কি, ওয়াকফের জায়গা নিয়ে কিভাবে আমরা দেখতাম যে ওয়াকফে যেভাবে দান করা হয়, আমরা সবাই জানি, কেন আপনারা সবাই আছেন, কিন্তু এই দানকৃত যে জমি সেটাকে নিয়ে অনেকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিয়েছিল, এবং এর মধ্যে যে ট্রান্সপারেন্সি এনেছে, আজকে প্রথমে যারা এফেক্টেড এবং এই সম্প্রদায়ের কিছু ব্যক্তির হাতে, কিন্তু হাতের মুঠোই ছিল এগুলো সব জায়গায়, এবং তারাই লিডার ওই সব জায়গায়। এবং যেহেতু ওরা প্রতিষ্ঠিত ব্যক্তি, নিচের যারা আছেন তাদেরকে ভুল বুঝাতো, এবং সেই জায়গায় আজকে কিন্তু এই রিফর্ম, এতে করে যে ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি আজকে ওয়াকফ বোর্ডে চলে এসছে। সেখানে ওয়াকফ বোর্ডে আগে মেয়েদের প্রবেশেই নিষেধ ছিল, মেয়েদেরও সেখানে মাইনরিটির, সেখানে তাদেরও আজকে ওয়াকফ বোর্ডে তাদের অন্তর্ভুক্তি করার যে ব্যবস্থা করেছে, একের পর এক যে রিফর্ম আমরা দেখতে পাচ্ছি এগুলো। কিন্তু আজকে এখানে 2011 সালের যে লোক গণনা হয়েছিল আদমশুমারি, সে অনুযায়ী যে সংখ্যালঘু সম্প্রদায় ত্রিপুরাতে 16.42% আছে। এর মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে 6,03,239 জন, অর্থাৎ জনসংখ্যার 8.60%। এখন নতুন করে আবার সেই সেই আদমশুমারি আবার শুরু হচ্ছে, তাহলে বোঝা যাবে এক্সাক্ট পপুলেশনটা কত। কিন্তু এখন অবধি আমরা এই যে 2011 যে সেন্সাস হয়েছিল তার উপর ভিত্তি করে আমি সংখ্যাটা আপনাদের সামনে রাখলাম। এই যে সংখ্যালঘু কল্যাণ দপ্তর, এখানে আজকে খুব ভালো লাগলো যে এই নামগুলোর কিন্তু ইম্পর্টেন্ট আছে, যে সংখ্যালঘু কল্যাণ, মানে সংখ্যালঘুর বিষয়ে কল্যাণ করতে হবে, সেই জন্য একটা দপ্তর। আবার সংখ্যালঘুর উন্নয়ন, তাদের উন্নয়নও করতে হবে। নামেও কিন্তু এক এক সময় যে এইমস অ্যান্ড অবজেক্টিভ সরকারের, সেটাও কিন্তু বোঝা যায়। আর এটা শুধু কথায় কথায় নয়, কিছু ডাটা আমি দিলাম তার জন্য না, আমরা দেখেছি এগুলো কিন্তু আগে কিন্তু আমরা অন্ততপক্ষে আমাদের ত্রিপুরাতে 2018-তে আমাদের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর, আপনারা জানি না অনেকে বুঝছেন কি না, যে অনেক কিন্তু কমফোর্ট ফিল হচ্ছে, অনেক যে একটা আইনের শাসন এখানে হচ্ছে, এখানে কোথাও যাওয়া যেতে পারে। এবং গতানুগতিক যেভাবে এত বছরের পর বছর যেভাবে জীবনযাত্রা চলছিল, এবং এর উপর ভিত্তি করে এইভাবেই চলবে আমরা ধরে নিয়েছি। আজকে এখানে শুধু না, আমি অনেক জায়গায় যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে মেয়েদের, আজকেও এখানে দেখবেন মেয়েদেরই বেশিরভাগ কিন্তু এখানে পুরস্কার ওরা পেয়েছে। আমি নিজে বিভিন্ন জায়গায় যখন পুরস্কার দেই, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু ছেলে মেয়ে তারা আজকে উঠে আসছে। এই যে উন্নয়ন যে হচ্ছে, এটা কিন্তু দেখা যায় এটা, এবং এর মধ্যে একটা আনন্দ কিন্তু একটা আছে, একটা আত্মতৃপ্তি আছে, যে এই যে সব শ্রেণীর, সব স্তরের, সব যে গোষ্ঠী আছে, সেখানে জনজাতিও হতে পারে, সংখ্যালঘু হতে পারে, সেখানে বাঙালি হতে পারে, যাই হোক, মানে সব ধরনের লোক যখন আসে, তখন কিন্তু মনে হয় যে এই যে উন্নয়নের যে ধারা, যে প্রতিটা মানুষের কাছে যে যাওয়া, এবং তাতে করে তারা যা উঠে আসা,
সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই কল্যাণ দপ্তরের যাতে প্রপারলি এই সংখ্যালঘু কল্যাণ দপ্তর, সেগুলো তো অনেকগুলো, কিন্তু আপনারা সবাই জানি যে বিভিন্ন শাখা রয়েছে। যে ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ, তার কাজ একটা; ত্রিপুরা রাজ্য হজ কমিটির, তার কাজ একটা আলাদা; ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড, তার কাজ আলাদা। তো এই যে আলাদা আলাদা কাজ, ডিসেন্ট্রালাইজেশন অফ যে পাওয়ার, এতে কিন্তু অনেক সুবিধাও হয়। যে আমার আজকে লোন লাগবে, তো আমার ওই ডিপার্টমেন্টে যেতে হবে। আজকে আমি সেই বাইরে আমার যেতে হবে, ধর্মস্থানে যেতে হবে, তো তার জন্য একটা, তো আলাদা আলাদা জায়গায় এক একটা দপ্তর সেটা কিন্তু করা হয়েছে। আজকে যদি আমরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সার্বিক বিভিন্ন যে উদ্যোগগুলো আমরা দেখি, এখানে আলোচনা হয়েছে, আমি এগুলো টু সাম এক্সটেন্ট বোধ হয়তো আমি রিপিট করব, যে এখানে বৃত্তি দেওয়া হচ্ছে, বৃত্তি প্রদান, এবং ছাত্রছাত্রীর নিবাস নির্মাণ। একটু আগে আমরা করলাম দুটো ছাত্রী নিবাস, ছাত্রছাত্রী বোধ ন ছাত্রছাত্রী নিবাস নির্মাণ। মাদ্রাসার যেগুলো আছে আমাদের, অনেক সময় অনেক মাদ্রাসা আমরা দেখি এগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থা, তো সেইগুলোর যাতে ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি তৈরি হয়, এবং ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত যারা মাদ্রাসা বোর্ডিংয়ে আছে তাদেরকে স্টাইপেন্ড দেওয়া, এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার খুব দরকার। আমরা এবার বাজেটেও আমাদের মাননীয় মন্ত্রী অলরেডি বলার চেষ্টা করেছেন, বাজেটেও কিন্তু আমরা অনেক বেশি কিন্তু বাড়িয়েছি। ইভেন ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমরা আউট অফ 30,000 crore আমরা প্রায় 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা এবারের বাজেটে আমরা রেখেছি। এবং যারা বেকার যুবকরা আছেন তাদেরকে যে স্কিল ডেভেলপমেন্ট করা, তাদেরকে স্কিল এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, এবং বিভিন্নভাবে তাদেরকে ফিনান্সিয়ালি যাতে ডেভেলপ করা যায়, যাতে বিভিন্ন প্রকল্প তারা রূপায়ণ করতে পারে। একটু আগে আমরা দেখছিলাম কেন একটা ছেলেকে সে বলছিল যে আমি লোন নিয়েছি, নিয়ে আজকে আমি একটা মানে হোটেল দিয়েছেও, তো এরকম মানে রেস্টুরেন্ট দিয়েছে। তো এরকম অনেক, একটা মেয়েও সুন্দরভাবে বলছিল যে আমি বৃত্তি পেয়েছি, আজকে আমি পড়াশোনা করছি। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের, এই কাজগুলো এই সংখ্যালঘু উন্নয়ন দপ্তর সেগুলো কাজ করছে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, বিশেষ করে মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে উনি এবং ওনার টিম যেভাবে কাজ করছেন। এবং আমাকে বলছিলেন যে 2017-তে অর্থাৎ 2018-তে আমাদের সরকার এসেছিল, এর আগে তাড়াতাড়ি ডিসবার্স করে দিয়েছে। একটা রুলস রেগুলেশন তো আছে, আমার কাছে টাকা আছে এর অর্থই না যে তাড়াতাড়ি এই যে এগুলো দিয়ে দাও। নিয়ম আছে, পয়সা যখন দেবে সেগুলো তো ফেরত দিতে হবে, আদারওয়াইজ তো এমপি হবে। এখন খুঁজে পাওয়া যায় না, শুধু এদের ডিপার্টমেন্ট না, আমি বিভিন্ন পিএসইউকে নিয়ে যখন বসি, সর্বত্র মানে কোটি কোটি টাকা এইভাবে লোন দিয়েছে। মামা, ভাগনা, ভাতিজা, এসব বলে লাভ নেই, এগুলো কি বলবো কি। তো এগুলোর এখন পয়সা ফেরত আসছে না, ইউসি দেওয়া যাচ্ছে না, দিল্লিতে আমার বারবার যেতে হয়। কালকেও আমাকে ওবিসির যিনি মিনিস্টার মহোদয় আছেন আমাকে বারবার বলছেন আমাদের এত প্রায় 60-65 কোটি টাকা আমরা পাবো, আমরা দেয় না। মিনিস্টার দেখা করতে পারছি না। আমি তারপর ওনার সাথে দেখা হয়েছিল আমার একটা প্রোগ্রামে, আমি বললাম যে আরে আমার মিনিস্টার মহোদয় ঘুরছে আপনার সাথে দেখা করতে। পরের দিন কালকেই ওনাকে দিলেন দেখা করে, কালকে এসে আমাকে বললেন যে এই বিষয়ে কথা হয়েছে। তো সাংঘাতিকভাবে বিভিন্নভাবে তৎকালীন সরকার, ইভেন আজকেও আমার আসার আগে আমার যিনি আমাদের আইন দপ্তরের সাথে যুক্ত আছেন তাদের সাথে আমি বসেছি, এত সব ঝামেলা রেখে গেছে যে বলারা যায় না এগুলো। এবং এই কেসগুলো আমরা হারছি আজকে, আমাদের জন্য একটা বিরাট ফাইন্যান্সিয়াল বার্ডেন হচ্ছে এখন এই কেসগুলো। কারণ হাইকোর্টের মধ্যে তো এইগুলো দেখবে না কে করেছে না করেছে, সরকার করেছে, আর এগুলোর হেডেক আমাদের।
আপনার বিভিন্নভাবে আপনারা দেখেছেন চাকরিগুলো দিয়েছে, উল্টোভাবে চাকরি দিয়েছে বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন পন্থায় দেওয়া হয়েছে সেইগুলো আমাদের ভুগতে হচ্ছে আজকে, সেটা জুট মিলেই হোক, টিআরটিসি হোক, এভরিওয়্যার। তো সেই সব জায়গার মধ্যে আমাদের সরকারকে আমরা যেভাবে এখন আমাদের সরকার চলছে, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কালকে স্টেটহুডে আমাকে একটা চিঠি লিখেছেন, আমি সেই চিঠি সবার সামনে আমি পড়েছি, যে ফ্রন্ট রানার স্টেট হয়ে গেছে এখন ত্রিপুরা। আজকে মানে জিএসডিপি কথা যদি বলি, ত্রিপুরা আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। এত বার্ডেন থাকা সত্ত্বেও আমার মনে আছে যখন প্রথম আমাদের 2018-তে আমাদের মন্ত্রিসভা গঠন হয়, তখন ফিনান্স মিনিস্টার ছিলেন যিনি এখন গভর্নর হয়েছেন তেলেঙ্গানার, শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। উনি বলছেন যে 13,000 কোটি টাকা ওরা লোন রেখে গেছে আমাদের উপরে, এবং স্বর্ণযুগ বলেছেন, কিন্তু স্বর্ণ আর উনি বলছিলেন ওনার ভাষণে যে স্বর্ণ আর খুঁজে পাই না, কি পেলাম যে 13,000 কোটি টাকার লোন। তো এই হচ্ছে অবস্থা। আর কি মানে এমন সব কাজ করে গেছেন যে আমাদের সেগুলো মাথায় রেখে, আর মানুষ তো এগুলো বুঝবে না, মানুষ তো চায় আমার রিলিফ, আমার কাজ চাই, কিন্তু এই প্রবলেম নিয়েও আমরা কাজ চলছি কিভাবে। মানে আমরা সবসময় যেটা আমি বারবার বলছি যে এই সরকার, আগে আমি দেখেছি সরকার সেগুলো মানে প্রবলেম ক্রিয়েট করার সরকার ছিল, আর আমরা প্রবলেম সমাধানের সরকার। আগের সরকার আমরা দেখেছি টেররিস্ট তৈরি করেছে, আর আমরা এসে টেররিস্টকে মূল স্রোতে নিয়ে এসেছি। এই যে বিষয়গুলো বুঝতে হবে। তো আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে গতানুগতিকভাবে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের, আমি বিশেষ এক্স্যাক্টলি কাউকে বলবো না, কিন্তু আপনারাও বুঝতে পারছেন জীবনযাত্রা এইভাবে চলবে না। জীবনযাত্রার পরিবর্তন করতে হবে। ছেলে মেয়েদের কাছে আপনারা তাদের কাছে কিন্তু জবাবদেহি আপনারা করতে হবে। আজকে দেশকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে আমার ছেলে মেয়েদেরকে নৈতিকতার দিক দিয়ে তাদেরকে ট্রেনিং দিতে হবে। অনৈতিকভাবে চলার দিন চলে গেছে এখন, এবং যতক্ষণ ধরে নৈতিকতায় না আসবেন আপনি কিন্তু নিজেও এক টেনশনে থাকবেন। সবসময় মনে হবে যে এইভাবে আমি কেন আমার, এবং বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হবেন এইসব কারণে। দ্য লাইফ খুব অল্প সময়ের জন্য, এটাকে এনজয় করার জন্য এনজয় করতে হবে লাইফটাকে। ঠিক আছে, চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, কিন্তু চ্যালেঞ্জের অর্থ না যে ডিসঅর্ডারের চ্যালেঞ্জ করা। চ্যালেঞ্জেই আমাদের সরকার এখন বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস আসে আমাদের। আপনারা জানেন যে যেমন অনেক সময় কি হয়, যেমন যে বন্যা এসেছিল, এটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমার চ্যালেঞ্জটা এমব্রেস করতে হবে। আমরা সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি, আমরা পার পেয়েছি, কাজ করছি সেটাকে। আমরা 22nd প্ল্যানারি সেশনে আমাদের উপর যখন দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছর, আমরা সুন্দরভাবে সেটা করেছি। আমাদের G20 সময় আমাদের S20 সায়েন্স 20 আমাদের দেওয়া হয়েছে, আমাদের ছোট রাজ্য, এবং এই ধরনের যখন প্রোগ্রাম হয় প্রচুর টাকা পয়সার বিষয়, আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। এরকম বিভিন্নভাবে এর মধ্যে সামনে ফেব্রুয়ারিতেও অনেক কিছু প্রোগ্রাম আছে, এখানে আমরা বলেছি ওকে উইল ডু ইট। তো এই ধরনের চ্যালেঞ্জ, হেলদি চ্যালেঞ্জ আপনি নেবেন, আনহেলদি যাতে না হয়। কেউ যেন আপনার দেখতে গিয়ে, আপনার শুনতে গিয়ে প্রথমেই যে একটা মানুষের মানসিকতা চলে আসে, আরে এরা তো এইরকম, এই জিনিস না। আপনি নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে যে আমি সমাজের মধ্যে, আমরা এই সমাজের পরিবর্তনের আমরাও কাণ্ডারি। যখন এই কনফিডেন্সটা আসবে, আর সরকার আপনাদের সাথে আছে। আজকে বাংলাদেশের অবস্থাটা আপনারা দেখুন, কি অবস্থা সেখানে, কি অবস্থাটা চলছে এখানে। আমরা তো পাশাপাশি থাকা সত্ত্বেও আজকে ইস্টের খানিকটা জায়গা বাদ দিয়ে নর্থ, সাউথ, ওয়েস্ট, এই 3টে জায়গায় আমরা বাংলাদেশের বর্ডার, তারপরেও আমরা নিজেদেরকে এখানে আজকে জাতি, জনজাতি, মণিপুরি, মাইনরিটি সম্প্রদায় আমরা সুন্দরভাবে যে একাত্ম, যেটাকে বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা এখানে কিন্তু রয়েছি।
মাঝে মাঝে এদিক সেদিক খবর আসে উল্টাপাল্টা, যখন খবর আসে ইমিডিয়েটলি আপনারা দেখেছেন সেখানে কিন্তু অ্যাড্রেস করি আমি। আর বুঝে অনেকে রাজনীতির যারা ব্যক্তি আছে ওরা খুঁজতে থাকে কোথাও, আর ঘুম থেকে উঠেই চিন্তা করে যে কোথাও কোনো ফাঁক আছে কিনা, ঢোকা যায় কিনা। দেখতে হবে সেই সরকার কি বলছে। সরকার তো এই জিনিস চাইছে না, সরকার সাথে সাথে কিন্তু অ্যাকশন নেয় এবং বহু জায়গার মধ্যে বিভিন্নভাবে চেষ্টা করে এটা কিছু করার। এই বিশ্বাস আপনাদেরও যেমন থাকতে হবে আমাদের উপরে, আমরাও কিন্তু সেই বিশ্বাস মানে আপনাদের উপরে থাকতে হবে। তাহলে এই যে সিম্বায়োসিস পদ্ধতিতে আমরা একজন আরেকজনের হাত ধরে সামনের দিকে যদি আমরা চলি, তবেই যেটা আমরা বারবার এখন বলছি যে নিউ ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা গড়তে চাই। আমরা ছিলাম আগে, আমাদের আগে ছিল এরকম, আমাদের সংস্কৃতি কিন্তু এরকমই ছিল। কিন্তু কিছু লোক আছে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে, এই সংস্কৃতিকে আমাদের পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আমরা সবাই মিলে যদি এই কাজগুলো করি তবেই আগামী দিন আমরা যে আজকে যেখানে এলাম আমরা, তার মেইন কারণই হচ্ছে এটা যে আমাদের কথাগুলো আপনারা যে মন কি বাত অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী যে করেন, এর জন্যই করেন। আর উনি কিন্তু নিজের মনের কথা বলছেন না, এক জায়গার কথা আরেকজনের কাছে পাস করছেন। সারা ভারতবর্ষকে একই মালার মধ্যে, একই সুতার মধ্যে উনি সেই মালা সব মানুষকে পরিয়ে দেন। তো আমাদের মধ্যে এই ব্যবস্থা থাকতে হবে, আমরা সবাই মিলে আমরা কথা বলি কোনো জায়গায় আটকালে, আর বায়াসড হয়ে না যাওয়া যে আমারই খালি করতে হবে, আমাদের করতে হবে, এরকম না। সব মানুষের ডেভেলপ করতে হবে। আমাদের দিলেন না, আমরা করলাম না, আমরা পেলাম না, সেটা যাতে না হয়। এখানে আজকে মৌলানা আবুল কালাম আজাদ স্মৃতি মেধা পুরস্কারের যে বিষয়, মাধ্যমিকের প্রায় 60% যদি পায় তাদের দেওয়া হচ্ছে। মৌলানা আবুল কালাম আজাদ স্মৃতি মেধা পুরস্কার উচ্চ মাধ্যমিক তাদেরকেও দেওয়া হচ্ছে। বেগম রুকেয়া স্বর্ণপদক পুরস্কার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। পেশাগত শিক্ষার জন্য এককালীন আর্থিক সাহায্য সেটাও দেওয়া হয়েছে এখানে। নিউক্লিয়াস বাজেট প্রকল্প, তাছাড়া প্রাক মাধ্যমিক বৃত্তি, মাধ্যমিকোত্তর বৃত্তি, মেধাবৃত্তি প্রকল্প। আরেকটা যে বিষয় প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, ভেরি ইম্পর্টেন্ট সেটা, এবং সেটা 2018-19 থেকে যে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আগে ছিল সেই নামটা পরিবর্তন করে এবার প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম এইভাবে নামটা দেওয়া হয়েছে। এবং এতে করে 90:10 আমাদের ত্রিপুরা সরকারের কিন্তু এর মধ্যে 10% আমাদের দিতে হয়, 90% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়। অন্যান্য জায়গায় মেইনল্যান্ডে কিন্তু অনেক বেশি 50-50 বা 60-40। আমাদের নর্থ ইস্টার্ন জোনে আমরা সব দিকেই অনেক জায়গার মধ্যে আমাদের দেওয়াতে, আমাদের কারণ আমাদের ছোটো রাজ্য, তো সেই জায়গায় এই প্রকল্পের মধ্যে অনেক কাজ আছে। আমি পুরো বিশেষ বলবো না, বিশেষ করে যারা এখানে যে শিক্ষা, স্বাস্থ্য এবং তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের বিষয় এই প্রকল্পের মধ্যে আছে। এবং শুধু তাই নয়, যে টোটাল বাজেট যে টাকাটা দেওয়া হয় 33-40% মানে পার্সেন্ট নারী এবং কন্যা শিশুদের জন্য সেই ব্যবস্থা। বাকি ইন জেনারেল আজকে দেখুন শুধু মাইনরিটির জন্য আলাদা কিছু হয় না। আমাদের মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনাই হোক, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনাই হোক, উজ্জ্বলা যোজনাই হোক, সব যোজনা কিন্তু সবার জন্য, এটার তো আলাদা কিছু না। আপনার ইলেকট্রিসিটির নলসের জলই হোক, সব বিষয় কিন্তু সবার জন্য। তাছাড়াও বাকি এই স্পেসিফিক গোষ্ঠীর জন্য আলাদা আলাদাও কিছু স্পেশাল দেওয়া হচ্ছে। এবং এখানে কম্পিউটার ল্যাব, বিদ্যালয় ভবন, ছাত্রছাত্রী ছাত্রাবাস, স্বাস্থ্য উপকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এগুলো এই প্রকল্পের মধ্যে কিন্তু চলে আসে। যদিও এখানে অ্যামাউন্টটা বলা হয়েছে প্রায় 31 প্রকল্প, এখানে ভারত সরকার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সেটা অলরেডি অনুমোদন দিয়েছে এবং 3,220.60 লক্ষ টাকা এই প্রকল্পের অনুমোদন হয়েছে। এবং এই 2025-26 প্রথম পর্যায়ে ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তর 4টি প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠিয়েছে সেখানে। এবং এই প্রকল্পগুলোর মধ্যে 106 কোটি টাকা ব্যয় বরাদ্দের খরচ সেখানে দেখানো হয়েছে। ত্রিপুরা বোর্ড অফ যে ওয়াকফ বোর্ড যেটা আছে সেখানে যেসব বিষয়গুলো এখানে আমি যেটা বললাম ডিফারেন্ট যে শাখাগুলো আছে
মানে ত্রিপুরা সরকারের কল্যাণ দপ্তরে, সেখানে যেমন ঈদগাহ আছে, কবরস্থান আছে, মসজিদ, ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ, পরিচর্যা, উন্নয়ন ও আয়ের উৎস সৃষ্টি করা অনেক জায়গার মধ্যে আছে। এখন কিন্তু সেখানেও কিন্তু দোকানদারি ইত্যাদি দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তো সেখানে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসও বাড়ছে এখানে। তাছাড়া ওয়াকফ বোর্ডের যাতে আরও তাদের ডেভেলপমেন্ট হয় এবং তাদের সম্পত্তি যাতে রক্ষা হয়, এবং সেই জন্যও কিন্তু এখানে আমাদের এই বোর্ড সেই কাজটা করছে। আমি মাঝে মাঝে ওয়াকফ বোর্ডের যিনি আছেন ওনার সাথে আমি কথা বলি মাঝে মাঝে। এবং ওয়াকফ বোর্ডের এখানে যেমন জলাধার তৈরি করা, ওয়াকফের যে বিভিন্ন জায়গার সংস্কার করা, মাদ্রাসার পরিকাঠামো ইত্যাদি করে। আরেকটা যেটা ওয়াকফ অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া, সেই যে একটা গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে, তার মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রায় 1899টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। আমি জানি না, এটা নিয়ে কিন্তু অনেক কোশ্চেনও আছে, অনেক সময় বিধানসভায় এই প্রশ্নগুলো আসে, এবং সেইগুলোকে প্রপারলি আবার পুনরুদ্ধার করার খুব প্রয়োজন। এবং এই যে আইনটা হয়েছে এখন, সেই আইনের মাথায় রেখে নতুনভাবে এটাকে কীভাবে, মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করা এবং প্রপারলি যাতে সেগুলোকে মেনটেন করা হয়। আর এখানে মাননীয় বিধায়ক খুব ভালো কথা বলেছেন যে শিক্ষা যতক্ষণ ধরে না থাকবে তাহলে কিন্তু এই অজ্ঞতাই থাকবে, আর জ্ঞান পাওয়ার এই যে গতানুগতিক, বললাম তো গতানুগতিক শিক্ষা কিচ্ছু হবে না। আবার বলছি, এটা আমি ওনাকে ধন্যবাদ দেব যে উনি যে এটা বলার চেষ্টা করেছেন। এবং আগামী দিনে আমার ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকে পাইলট হবে, আমার মেয়ে ট্রেন চালকের ভূমিকা নেবে, বিভিন্ন খেলাধুলাতে উন্নতি করবে। তো কেন আমি একটা পার্টিকুলার যে গতানুগতিক যে শিক্ষার প্রসেস, সে তার মধ্যে কেন থাকবো? এতে লাভের লাভ কিচ্ছু হয় না, এগুলো কিচ্ছু হয় না। ঠিক আছে, যার যার ধর্ম যার যার কাছে, সে ধর্মের মধ্যে আমরা কোনো অবস্থায় বলবো না যে তোমার ধর্ম। সবসময় সব ধর্মের প্রতি আমাদের সেই সম্মান রয়েছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যতক্ষণ ধরে আজকে আপনার কম্পিটিশন, এআই চলে এসছে এখন, ডিজিটাল, ফরগেট অ্যাবাউট ডিজিটাল, এখন তো আপনার এআই চলে এসছে এখানে। তো এআই আর আপনার ছেলে মেয়েকে যদি না পড়ান, আগামী দিন তো ও বসে থাকবে, ও তো আর ওই সব পড়াশোনা যেটা করান সেই পড়াশোনা দিয়ে তো সে সামনের দিকে প্রতিষ্ঠিত করতে পারবে না। তো সেইগুলো আমার মনে হয় চিন্তা করা উচিত। ত্রিপুরা রাজ্য হজ কমিটিও এখানে স্ক্রিনও এখানে দেখানো হয়েছে যে হজ কমিটি অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে ওনারা কাজ করে থাকেন। পাসপোর্ট, ভিসা ইত্যাদি সাহায্য করা, অনলাইন আবেদন যাতে পূরণ করে সেই দিকেও তাদের সাহায্য করা হয়, প্রশিক্ষণও দেওয়া হয় যখন হজ যাত্রার আগে, এবং প্রয়োজনীয় প্রতিষেধক টিকা ইত্যাদি বাইরে গেলে দিতে হয় এগুলো। এখানে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা, এই আমাদের যে হজ ভবন আছে সেখানে তাদের ব্যবস্থা রাখা হয়েছে। আগরতলা বিমানবন্দর থেকে তারা কলকাতায় যাওয়া, ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে, আবার সেখান থেকে নিউ টাউনেও হজ হাউস আছে, আবার বাইসা বার্সা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। এখানে মাঝে মাঝে আমার কাছে ফাইলও আসে, অনেক সময় আমার সাইন করতে হয়। কি বিষয়? যে হজ ইন্সপেক্টর একজন করে যায় যাদের, তো আমি সাথে সাথে সাইন করি, কোনো জায়গার মধ্যে কিন্তু পরন্তু জিজ্ঞেসও করি না। খালি একবার প্রথম যখন জিজ্ঞেস করেছিলাম যে কী বিষয়টা স্টেট হজ ইন্সপেক্টর, কারণ উনি তাদেরকে হেল্প করেন ওনাদের যাওয়ার ক্ষেত্রে, এবং উনি নিজেও সেখানে যান। তো সেইভাবে দেখা গেছে বিগত 5 বছরে রাজ্যে মোট 413 জন হজযাত্রী এখন পর্যন্ত ভ্রমণ করেছেন। এখানে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম, যেটা ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কোঅপারেটিভ লিমিটেড, সেখানেও কিন্তু ওনারা বিভিন্ন কিস্তিতে খুব অল্প পয়সায় ইয়েতে সুদে কিন্তু তাদের ফিনান্সিয়ালি হেল্প করেন, এবং বিভিন্ন টার্ম লোন রয়েছে, যেমন 6% আছে, ক্রেডিট লাইন 1, এবং 5 বছরের মধ্যে সেটা পরিশোধ করতে হয়। এডুকেশনে কেউ যদি যেতে হয় সেখানেও সুদের হার মাত্র 3%।
ব্যাংকের থেকে নিলে আরও অনেক বেশি লাগে। সো 3% সেখানেও সেটাকে ফিরিয়ে দেওয়ার যে সময় 5 বছর। 2021-22 থেকে 2024-25 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 34 জন পেয়েছে এবং ঋণের পরিমাণ হচ্ছে প্রায় 11,22,00,000 টাকার উপরে। এভাবে আমি বলছি না যে এইখানেই শুধু আমরা করেছি এতে আত্মতৃপ্তিতে আমরা থাকবো যে আমরা অনেক কিছু করছি, সেরকম না। আরও যেসব উন্নয়নের দরকার, আর এডুকেশনের বিষয়টা একটু দেখবেন আপনারা সবাই মিলে, যে আমার ছেলে মেয়ে যাতে এডুকেশনে তারা যুক্ত হতে পারে। মেইন যে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে এত সুন্দর ব্যবস্থা, এত বছর ধরে যে কেউ সাহস করেনি, মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন, সেই এডুকেশন পলিসিকে সামনে রেখে ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে তাদের উন্নয়নের ক্ষেত্রে সংখ্যালঘু উন্নয়ন ত্রিপুরা সরকার সেই দিকে কাজ করবে। সবাইকে এখানে আমার কথাগুলো শোনার জন্য, আমাদের কথাগুলো শোনার জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে যারা পুরস্কৃত হয়েছেন, যারা নাও পেয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সবাই একসাথে মিলে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা করব, সেই আবেদন রেখে আমি কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ, মূল্যবান কথা এবং শব্দে আমাদের সমৃদ্ধ করে তোলার জন্য আমাদের প্রধান অতিথি উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়।